স্বাগত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার দাবিতে আবারও সড়কে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা, যানজটে ভোগান্তি। আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ, কাল শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ। বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা কানাডা, মেক্সিকো ও চীনের। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা রাজধানীর শিশু মেলা সড়কে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে স্থবিরতা দেখা দিয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রবিবার সকাল 11টা থেকে শিশু মেলার সামনে 3 রাস্তার মোড়ে আহতরা তাদের দাবি আদায়ে অবস্থান শুরু করেন। এর আগে শনিবার রাত থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। অনেকে হাতে স্যালাইন, ভাঙা পায়ে ব্যান্ডেজ ও ক্র্যাচে ভর করে সড়কে অবস্থান নিয়েছেন। স্বাভাবিক হবে না, তখন আমাদেরকে আর্থিক। দর্শক, রাজধানীর শ্যামলীতে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী, তার কাছে জানবো সবশেষ তথ্য। প্লাবনী, আহতদের আন্দোলনের সবশেষ অবস্থা কি, আর যানজটে সৃষ্ট জনভোগান্তি কেমন দেখছেন? আনোয়ার, ঠিক 5:55 জুলাই অভ্যুত্থানে আহত যে ছাত্র জনতা এখানে আসলে আন্দোলন করছিলেন, তারা ঠিক 5:55 রাস্তাটি ছেড়ে দেয় এবং যান চলাচল এখন আমরা বলতে পারি আপনাকে যে স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা আপনাকে একটু দেখাতে চাই যে রাস্তা এখন স্বাভাবিক হতে শুরু করেছে এবং নেতাকর্মীরা যেই জুলাই অভ্যুত্থানের যে নেতাকর্মীরা আন্দোলনের জন্য সকাল 11টা থেকে এই শ্যামলীর শিশু মেলার যে রাস্তা অবরোধ করে রেখেছিলেন, তারা কিন্তু আমাদেরকে কোনো রকম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে না জানিয়ে তারা জাস্ট এটা জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে জনভোগান্তির কথা চিন্তা করে তারা সড়কটাকে ছেড়ে দিয়েছেন এবং তারা চক্ষুরোগ হাসপাতালে গিয়েছেন। কিছু আহত ছাত্র জনতা যে ওখানে গিয়ে তারা আসলে পরবর্তী যে তাদের পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপ সম্পর্কে জানানোর কথা রয়েছে। তারা এমনটি জানিয়েছে যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে হয়তো তারা পদযাত্রা করবেন, এরকম একটি আসলে ইঙ্গিত আমাদেরকে তারা জানিয়েছেন যে তারা ওখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন যে তারা কি পদক্ষেপ পরবর্তীতে আসলে নিতে যাচ্ছেন। আর আপনি যেটা বলছিলেন যে সকাল থেকে আসলে জনভোগান্তিতে ছিল এই এরিয়ার জনগণ, যেটি একদমই একদম স্থবির হয়ে পড়েছিল এই রাস্তাটি। মানে পুরো রাস্তা আসলে একেবারেই বন্ধ ছিল, যেখানে শুধুমাত্র এই প্রয়োজনীয় যে ইমার্জেন্সি গাড়িগুলি সেগুলিকে ছাড়া আসলে কোনো রকম গাড়ি আর আজকে এই রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হয়নি। আন্দোলনে আহত শিক্ষার্থীরা এবং তাদের দাবি সম্পর্কে আসলে আমাদেরকে বলেছেন যে তাদের উন্নত চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের যে দাবিগুলি রয়েছে, তারা যে আশ্বাসটি পেয়েছিলেন গত নভেম্বরে, তাদেরকে উপদেষ্টারা এসে যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস অনুযায়ী তাদেরকে আসলে ব্যবস্থা নেওয়া হয়নি, জন্য তারা পুনরায় আবার আসলে এই আন্দোলনে নেমেছেন। গতকাল সন্ধ্যায় তারা পঙ্গু হাসপাতালের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন এবং তখনও তাদের সাথে কারোর কোনো পক্ষ থেকে যোগাযোগ না করায় তারা আজ সকাল 10:30টায় শিশু মেলার যে মোড়, সেই মোড়ে তারা অবস্থান নেয় এবং মোটামুটি 6.5 ঘন্টার মতো 6.5 ঘন্টা পুরো রাস্তা আসলে অবরোধ রেখে তারা তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া পূরণের জন্য তারা আসলে এখানে তারা আসলে অবস্থান করছিলেন। তারা এখন পর্যন্ত আমাদের কাছে আসলে খবর রয়েছে যে তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেই সম্পর্কে চক্ষুরোগ হাসপাতালে তারা আমাদেরকে হয়তো জানাবেন। আনোয়ার, আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি পঙ্গু। প্লাবনী, আপনাকে ধন্যবাদ।
দ্বিতীয় দিনে গড়িয়েছে অমর ২১শে বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এই আয়োজন। সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, বইমেলায় এখন ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন, আর আজ নতুন কটা বই এসেছে? আনোয়ারুল, বইমেলায় বিকেল ৩টা থেকে কিন্তু দর্শনার্থী প্রবেশ শুরু হয় এবং শুরুতে আমরা দেখেছি যে কিছুটা চাপ কম থাকলেও যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই আসলে দর্শনার্থীদের বা পাঠকদের একটা চাপ আমরা দেখতে পাই, কিন্তু পরবর্তীতে আমরা সেই চাপটা আসলে এখন আবার কমে গিয়েছে। মানে যারা বইমেলা দেখতে এসছেন সন্ধ্যার পরপর আবার চাপটা কমে গিয়েছে, এখন দর্শনার্থী মোটামুটি রয়েছে। তবে প্রকাশকরা বলছেন যে শুরুতে আসলে একটু কমই পাঠক বা দর্শনার্থীদের চাপ থাকে, দিন যত বাড়বে ততই আসলে পাঠকের সংখ্যা বাড়বে, দর্শনার্থীর সংখ্যা বাড়বে। আমরা দেখেছি যে আজকেও কিন্তু বেশ কিছু স্টলে কাজ চলছে, তারা প্রস্তুতি পুরোপুরি প্রস্তুত না, সেই প্রস্তুতি নিতেই তারা ব্যস্ত ছিলেন। তবে যেই স্টলগুলো প্রস্তুত হয়ে গিয়েছে তাদের আসলে অনেকগুলো স্টলে এখনও নতুন বই এসে পৌঁছায়নি। তারা আগের বই বা নতুন করে যে বইগুলো তারা আসলে এই বইমেলার উদ্দেশ্যে করে ছাপিয়েছে, সেই বইগুলো এখনও অনেকের স্টলেই কিন্তু এখনও আসেনি। তবে পাঠকরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে এসে তারা বই দেখছেন। বই দেখার পাশাপাশি তারা কি বই, যাদের বই পছন্দ হচ্ছেন, অনেকে আবার বইও কিনছেন। তবে সেই কেনার সংখ্যাটা অনেকটাই কম। তবে অনেকে আমরা দেখেছি যে বিজ্ঞানভিত্তিক বই, শিশুদের বই, এছাড়া উপন্যাসের আসলে চাহিদা সবসময় বেশি থাকে। এবারও সেই ঝোঁকটা রয়েছে পাঠকদের মধ্যে। তবে নন ফিকশন বই, গবেষণাধর্মী বই, ইতিহাসমূলক বই, এই বইগুলোরও আমরা পাঠকের সাথে কথা বলেছি, এই ধরনের বইয়েরও কিন্তু পাঠক রয়েছে। আর পুরোপুরি বড় বড় যেই প্রকাশনীগুলো ছিল বা যেই প্রকাশনীর প্যাভিলিয়নগুলো রয়েছে, সেই প্যাভিলিয়নে আমরা দেখেছি যে দর্শনার্থীর সংখ্যা কিছুটা বেশি। তবে এখনও আসলে ওই পুরোপুরিভাবে বইমেলা জমে ওঠেনি। বইমেলা জমে উঠতে আরও কিছু সময় লাগবে এবং নতুন বই আসার পর যখন আরও বেশি প্রচারণা হবে, আরও বেশি পাঠক আসবে, তখন বইমেলা আরও জমে উঠবে এবং বইমেলার আসলে সামনে যেই ছুটির দিন আছে, সেই দিনগুলোতে বইমেলা জমে ওঠার একটা ধারণা করছেন প্রকাশকরা। আনোয়ারুল। মোহসান, আপনাকে ধন্যবাদ। বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমেদ। তিনি মুসলিম উম্মাহ, দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেন। কাল সোমবার শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। রোববার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে। সবার লক্ষ্য ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে অংশ নেয়া। সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয় মোনাজাত। পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জোবায়ের আহমেদ। ২৪ মিনিট ধরে চলা মোনাজাতে মুসলিম উম্মাহ ও মানবতার কল্যাণে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন তিনি। ৯টা ৩৫ মিনিটে মোনাজাত শেষ হয়। তাবলিগ জামাতের এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন দেশ বিদেশের মুসল্লিরা। फिर पूरी दुनिया में इंशाल्लाह दीन की मेहनत को पहुंचाएंगे, पूरा दिन पूरी आलम में जिंदा हो जाए। আখিরি মোনাজাত সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাপুর থেকে গাজীপুরের ভোগড়া এবং আশপাশের মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বড় বড় মুরব্বীরা বয়ান করলেন, ইমানি খোরাক পাওয়া যায়, আখিরাতকে বোঝা যায়। ইজতেমায় নারীদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় ময়দানের বাইরে থেকে অনেক নারী আখিরি মোনাজাতে অংশ নেন। এখানে যা শিখছি, যা আমল করছি, এগুলো আমরা বাসায় যা আবার আমাদের আহলিয়া সবাইকে নিয়ে আমরা এগুলো সুন্দর মতন আমল করবো ইনশাআল্লাহ। দোয়া করি সকলকে এখানে আসার জন্য। ইজতেমা ময়দান ও মুসল্লিদের নিরাপত্তায় কাজ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর। আমরা ধীর গতিতে আস্তে আস্তে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে সকল জায়গায় বাস রাখা আছে সে সকল জায়গায় চলে যাবেন। আখিরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরার অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ রাখা হয়। দীপ্ত, বার্তা কক্ষ। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মোহাম্মদ আলী ও কবির হোসেন।
তারা দুজনই পলাতক। এছাড়া সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্ত, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়িক নেতা জাহিদুর রহমান খান কাকুন সহ 10 জনকে খালাস দেওয়া হয়েছে। 2013 সালের 18 জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার 3 দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুর উপজেলার সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী নওগাঁ মহাসড়কে আলু ফেলে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। কৃষকরা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণে আগে হিমাগারে 4 টাকা ভাড়া নিত, এবার 8 টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়া কমানো না হলে এ কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি মহাসড়ক অবরোধেরও হুমকি দেন তারা। বিক্ষোভ মিছিলে মোহনপুর, তানোর ও পবা উপজেলার কয়েক হাজার কৃষক অংশ নেন। এর আগে গত মাসে তানোর উপজেলার কৃষকেরা একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশে উপস্থিত হয়ে দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এ বৈঠকের আয়োজন করে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য দেওয়া হয়। যুক্তরাজ্যের আইনে দেশটির কোনো নাগরিক বিদেশে দুর্নীতি করলে 10 বছর কারাদণ্ডের বিধান রয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউন পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে শতকরা 25% শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া চীনের পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপের আদেশ দেন তিনি। এরপরই কানাডার প্রধানমন্ত্রী জানান, $155 বিলিয়ন মূল্যের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শতকরা 25% শুল্ক আরোপ করবে তার সরকার। খেলার সংবাদ। বাংলাদেশে দুটি ঐতিহাসিক বক্সিং ইভেন্ট আয়োজন করছে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল সোসাইটি। রবিবার অলিম্পিক ভবন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান। রাজধানীর নিকুঞ্জে প্রথম ইভেন্ট শুরু হবে 27 ফেব্রুয়ারি। রিংয়ে নামবে বাংলাদেশ ও ভারতের মোট 14 জন বক্সার। বাংলাদেশের তরুণ বক্সারদের দক্ষতা ও সংকল্পকে তুলে ধরতেই এমন আয়োজন। শেষ করব সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উন্নত চিকিৎসার দাবিতে আবারও সড়কে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা, যানজটে ভোগান্তি। আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ, কাল শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ। বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা কানাডা, মেক্সিকো ও চীনের। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।